আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার যারা দর্শক রয়েছেন তাদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি যে কথাটা বললেন তারা মানবতার জীবনযাপন করতেছে এবং বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে এই ঘটনাগুলো ঘটতেছে। ভারত পুশ ব্যাক করতেছে বা আমাদের এখানে পুশ ব্যাক করতেছে বা ভারত পুশ ইন করতেছে। আমাদের বিজেপি তাদের বাধা দিচ্ছে, তাদেরকে আবার সেই নো ম্যানস ল্যান্ডে বসিয়ে রাখতেছে। এই রাগ তো আমাদের তো রাগ হওয়ার কথা বাংলাদেশ সরকারের উপরে। আমাদের বাংলাদেশের এই মুহূর্তে তো বাইতুল মুকাররম গরম হওয়ার কথা। এই মুহূর্তে চামড়া নাই পীরের তো লাফালাফি করার কথা। এই মুহূর্তে হেফাজতের নেতাদের তো চিকরাচিকরি করার কথা। তারা এখন কোথায়? বিএনপি, ইভেন আওয়ামী লীগের লোক সবারই তো চিৎকার চেঁচামেচি করা দরকার। কেন মুসলমান ভাইদের এইভাবে সীমান্তে ফেলে রাখবে? শুধু তারা তো মুসলমান ভাই না, তারা বাংলাদেশের নাগরিক। রোহিঙ্গাদের জন্য যাদের প্রেম উথলে উঠেছিল, রোহিঙ্গা মুসলমান যারা বিদেশি নাগরিক তাদের জন্য যাদের প্রেম, জজবা, এমনকি আমাদের গণজাগরণ মঞ্চ এই জজবা দেখিয়েছে যে না 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 রোহিঙ্গাদের জায়গা দিতে হবে, এরা মানবেতর জীবনযাপন করতেছে। এবং আমরা দিয়েছি 12 লক্ষ থেকে 14 লক্ষ, এবং প্রতি বছর মোটামুটি গিদরের বাচ্চার মতো ক্যাতক্যাতায় জন্ম দিতেছে প্রতি বছর। কোনো হিসাব নাই। তাদের বয়স দেখবেন 20 বছর, একটা মেয়ের বাচ্চা হইলো 5টা। আমি দায়িত্ব নিয়ে বললাম, বয়স হলো 30 বছর, বাচ্চা হলো 10টা। এই হলো রোহিঙ্গা। তাদের আপনি জায়গা দিয়েছেন কি কারণে? মুসলমান ভাই ভাই। তো এখন আপনার ওই মুসলমান যদি ভাই ভাই হয়, দুলাভাইও হইতে পারে, আপনার সমস্যা নাই। তো বাংলাদেশের মুসলমানদের আপনি কেন বাংলাদেশে ঢুকতে দিচ্ছেন না? বিজেপিকে কেন পাহারা দেবেন? বাংলাদেশের মানুষের তো উচিত এখন বিজেপির ঠাড়ায় থাপড়া দেওয়া দরকার, উষ্টানো দরকার। ব্যাপারটা তুই আমার মুসলমান ভাই, তার উপর বাংলাদেশি, তার উপর মুসলমান ভাই, তাকে তুই আসতে দিবি না কেন? কেন আপনি এই শব্দটা উচ্চারণ করেন? মানবেতর কেন জীবন? একজন বাংলাদেশি মানুষ বাংলাদেশে আসবে, আপনি ঠেকাবেন কেন? আপনি রোহিঙ্গাদের আপনি জায়গা দিলেন, রোহিঙ্গাদের আপনি পাসপোর্ট দিয়ে দিয়েছেন। বাংলাদেশ কত হতভাগা, কত মুসলেকা দেওয়া রাষ্ট্র। যারা নাকি ভারত দখল করতে চায় ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে কলকাতা আর সেভেন সিস্টার দখল করে, তারা অন্য দেশের কথায় অন্য দেশের নাগরিকদের পাসপোর্ট দিয়ে দিতে হয়। এত বড় বীর আমরা, এত ক্ষমতা আমাদের, এত যোগ্য আমাদের নেতারা। ডক্টর ইউনূস নাকি মহান একটা নবীর সমান ক্ষমতা। ভাগ্যিস আল্লাহ বলে নাই তারে। বাংলাদেশ সরকারের নাকি অনেক ক্ষমতা যারা এখন আছে। আপনি রোহিঙ্গাদের পাসপোর্ট দিলেন কেন? আচ্ছা, দিছেন ভালো কথা, আপনি শেরদিল রোহিঙ্গাদের জায়গা দিয়েছেন 12 লাখ 14 লাখ, পাসপোর্ট দিয়েছেন 1 লাখ, সমস্যা নাই, দিয়েছেন, ভালো করছেন, মুসলমান ভাই। কিন্তু এখন আপনার বাংলাদেশের নাগরিক মুসলমান ভাইদের নিতে এত হৃদয়ে ব্যথা লাগে কেন? কেন ওইখানে বিজেপি আপনি বসাইছেন? এটা তো একটা বাটপারি, মুনাফেকি, বদমাইশি, মূর্খতা, অজ্ঞতা এবং নিজের নাগরিকের সাথে গাদ্দারি করা। আপনি আপনার নিজের দেশের নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করে আপনি রোহিঙ্গাদের কিভাবে রাখেন? আমাকে এটাকে বুঝায় বলেন। আমার তো বোধে আসে না। এই বাংলাদেশের জনগণ এখন কেন চেতে না? এখন চিঙ্কু মামেরা কোথায়? এখন বাইতুল মুকাররম গরম হয় না, এখন পল্টন ময়দান গরম হয় না, শাহবাগ গরম হয় না, ব্রাহ্মণবাড়িয়া গরম হয় না, রাজশাহী গরম হয় না, দিনাজপুর গরম হয় না, হাটহাজারী গরম হয় না। কোথায় চামড়া নাই পীর না, খাবার-দাবার নিয়ে একেবারে চলে গিয়েছিল সেই বার্মার সীমান্তে রোহিঙ্গাদের ওয়েলকাম জানানোর জন্যে। এখন কেন যায় না? বাংলাদেশ সীমান্তে যে সকল মুসলমান চলে আসছে তাদের জন্য খাদ্য, নিরাপত্তার তাঁবু বানায়, কেন নিয়ে যায় না? বোঝা গেল যে মুসলমান প্রেম আসলে ছিল নাটক, ওটা ছিল বদমাইশি, ওটা ছিল প্রতারণা। এই যে সিলেক্টিভ ইসলাম প্রেম, মুসলমান প্রেম, এটা সে সাজানো, এটা যে শেখানো, এটা যে রাজনীতির জন্যে, আরো কি বোঝা বাদ আছে? এখন বাংলাদেশের বুদ্ধিজীবীরা কোথায় যারা রোহিঙ্গার জন্যে প্রতিদিন টনে টনে, মনে মনে কাগজ নষ্ট করে শত শত কলাম প্রসব করতেন, তারা এখন কোথায়? সে বুদ্ধিজীবী সাংবাদিকেরা কোথায়? সে মোল্লারা কোথায়? মসজিদের মিম্বরে সেই মুসলমান যারা সারাদিন চিৎকার চেঁচামেচি করেছিল যে আমার মুসলমান ভাইদের উপরে বার্মা অত্যাচার করতেছে, রোহিঙ্গাদের জায়গা দেয়, শেখ হাসিনা জায়গা দিচ্ছে না কেন? যারা সেদিন দাবি করেছিল শেখ হাসিনা কেন রোহিঙ্গা মুসলমানদের জায়গা দেয় না, চিৎকার চেঁচামেচি করে বাংলাদেশের রাজপথ থেকে শুরু করে বাংলাদেশের মসজিদগুলো গরম করে ফেলেছিলেন, তারা এখন কোথায়?
সেই মোল্লারা এখন কোথায়? যারা মিম্বর থেকে বলেছিল মুসলমান আমার ভাই, রোহিঙ্গা আমার ভাই, খাবার নিয়ে চলো, কাপড় নিয়ে চলো, প্রসাদ নিয়ে চলো, ইত্যাদি, ইত্যাদি, গাড়ি বাড়ি নিয়ে চলো, পারলে বিয়ে দাও, বউ-সহ দাও। বলে নাই তারা? সব মুসলমান ভাই, ভাই। এখন কেন নিজের দেশের নাগরিক যারা মুসলমান, যারা হিন্দু ভারতে, যারা গরুর মূত্রখোর ভারতে, যারা রাস্তায় হাগেমুতে ভারতে গিয়ে কাজের বেটি, রাজমিস্ত্রি, ডে লেবার, দিনমজুর হিসেবে হিন্দুদের বাড়িতে কাজ করেছিল, তারা এখন ফিরে আসতে চাচ্ছে ভারত সরকার স্ট্রং পজিশন নেওয়ার কারণে। ভারত সরকার তাদের বের করে দিতে যাচ্ছে। বরং ভারত সরকারের প্রতি এই দেশের বিজিবি, এই দেশের আর্মি, এই দেশের মোল্লা, এই দেশের মিলিটারি, আমি বাংলাদেশের ওয়াকারের কাছে জানতে চাই, আপনি আপনার বিডিআর এর প্রধানকে হুকুম দেন, বিজিবির প্রধানকে হুকুম দেন যে আপনার মুসলমান ভাই, বোন, খালা, মামা, শ্বশুর, শাশুড়ি, আত্মীয়-স্বজন, প্রতিবেশী দেশের মানুষ ভারতে থেকে বাংলাদেশে ঢুকতেছে, তাদের ঠেকান কেন? তাদেরকে ঢুকতে দেন। আপনাদের বদমাইশি কিন্তু ধরা পড়ে গেছে। আপনাদের ইসলাম প্রেম, আপনাদের মুসলমান প্রেম, আপনাদের মানবতা সব ফাঁকা বলি কিন্তু এবার ধরা পড়ে গেছে। যারা রোহিঙ্গাদের জন্য দিল কাঁদে, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন করলো, তারা এখন নিজের দেশের মুসলমানদের বাংলাদেশে ঢুকতে বাধা দিচ্ছে। ছি! ছি! বাইতুল মোকাররমের কতিব, ছি! তোমার মুখে থুতু দিলাম। ছি! চামড়া নাই পীর, করিম ফরিম ফরিম কারা আছো, ফয়জুর করিম, তোমাদের মুখে থুতু দিলাম। ছি! হেফাজতের নেতা, তোমাদের মুখে থুতু দিলাম। ছি! বাংলাদেশের মুসলমান, তোমাদের মুখে থুতু দিলাম। যারা তোমরা ভিনদেশী মুসলমানদের জায়গা দিতে জানো, নিজের দেশের মুসলমানদের তুমি এখন জায়গা দিবা না। যারা হিন্দুস্তানে ছিল, যারা গরুর মূত্রখোর ভারতে ছিল, যারা হিন্দুরা যেই দেশের রাস্তায় হাগেমুতে সেই ভারতে ছিল, সেখানে তোমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, গ্রামের লোক, প্রতিবেশী নাগরিকেরা সেই দেশে গিয়ে কাজের মহিলা হিসেবে কাজ করে। সেখানে দিনমজুর হিসেবে কাজ করে। তাদের তোমরা এখন নিতে চাও না কেন? এই ভণ্ডামিতে তোমরা কি বোঝাতে চাও? আপনি কি খেয়াল করেছেন তাদের ভাষাগুলো? আমি এইজন্যই বলেছি, একটা মুসলমান পাবেন না কৃতজ্ঞ। তারা তো বের করে দিবে লাথি মেরে। এটা যদি বাংলাদেশ হতো তো লাথি মেরে বের করে দিত। লাথি মেরে বের করে দিত বাংলাদেশ হলে। ধরেন এইভাবে বাংলাদেশে হিন্দুরা আসছে আর তারা এই ধরনের কথা লাথি মারতো তখন। বাংলাদেশের মুসলমানের তাদের পিঠে আর চূর্ণ বিচূর্ণ করে দিত। আপনি দেখেন তারপরে ভাষাটা দেখেছেন? বলল যে মোদি আমাদের বার করে দিচ্ছে। ভাষাটা শুনেছেন তো? তারা কিন্তু বলেন দেখেন তার মানে মোদির দোষ। ১৫ বছর যাবৎ অবৈধভাবে থাকে, অবৈধভাবে খায়, দায় অনুপ্রবেশকারী। তার এই থিংকিংই নাই সে একটা অপরাধ করেছে। সে যে একটা অপরাধ করেছে সেটা তো নাই, বলতেছে মোদি বাইর করে দিতেছে। আমি বললাম না এরা বাংলাদেশে আসার পরে প্রত্যেকেই ভারত বিরোধী, মোদি বিরোধী হবে। প্রত্যেকেই হিন্দু বিরোধী। এরা প্রত্যেকেই হিন্দু বিরোধী। এদের তো বের করে দেওয়া উচিত। আমার মতে বাংলাদেশের একটা অনুপ্রবেশকারীকে ভারতে থাকতে দেওয়া উচিত না। বের করে দেওয়া উচিত। এদের মিনিমাম এরা কি একবার, আপনি এত ভিডিও দেখতেছেন, একটা ভিডিওতে বলতে কোনো মুসলমানকে বলতে শুনেছেন আমরা অবৈধভাবে এসেছিলাম ভারত এবং ভারতের হিন্দুদের প্রতি আমরা কৃতজ্ঞ বলতে শুনেছেন? উল্টো শুনলেন। ওই যে একজন দেখেন ক্যান্সারের রোগী, ওইখানে 7 বছর যাব তার কাগজ মিথ্যা কথা বলেছে, কিন্তু আমি এটা জানি ওই নারীটি অর্ধেক মিথ্যা কথা বলেছে। মেডিকেল ট্যুরিজম সম্পর্কে আমার মুখে, আপনি অবৈধভাবে কিভাবে চিকিৎসা করলেন? সে অবশ্যই ভারতীয় কাগজ বানিয়েছিল, সেগুলো এখন সে অস্বীকার করতেছে। কারণ আপনি কিভাবে চিকিৎসা করবেন? কারণ আপনি যদি চেন্নাই গিয়ে থাকেন, আপনাকে পাসপোর্ট দেখাইতেই হবে। নাহলে আপনার চিকিৎসা হবে না। হবেই না। ৭ বছর কেমনে থাকলেন? আসলে এরা কাজ করতে গিয়েছিল। এরা কাজ করেছে সেখানে। হ্যাঁ, ওই যে ভুয়া কাগজ বানিয়ে তারা চিকিৎসা করিয়েছে। কোনো সন্দেহ নেই। এখন আপনি বলবেন মানবতা দেখাবেন। এদের কি একটু ভারতের প্রতি, নরেন্দ্র মোদির প্রতি, ভারত সরকারের প্রতি, নরেন্দ্র মোদি বলার দরকার নেই। তারা কিন্তু বলে নাই ভারত সরকার আমাদের বের করে দিচ্ছে। মোদি বের করে দিচ্ছে আমাদের মুসলমান বলে। ভাষাটা দেখেছেন তার? তার ভাষাটা দেখেছেন? এই নারী কিন্তু আবার বাংলাদেশের হিন্দুদের বের করে দেওয়ার পক্ষে। এই নারীটি তাকে দেখতেছেন সরল না। বাংলাদেশে কোট টাই পরা হোক, জুব্বালা হোক আর ক্লিন শেভ করা হোক আপনার মতো। ম্যাক্সিমাম 95% মুসলমান এই ধরনের চিন্তা চেতনা রাখে। তারা খাবে ভারতের, পড়বে ভারতের, চিকিৎসা নিবে ভারতের, কাজ করে খাবে ভারতের, কিন্তু ভারত আর হিন্দুকে গালি দিতে হবে। যেটা বলতেছিলাম সেটা হলো যে আপনি দেখেন কিরকম প্রতারক। একদিকে বাংলাদেশের শাসক গোষ্ঠী প্রতারক, বাংলাদেশের মুসলমান প্রতারক। তারা তাদের মুসলমান ভাই এবং বাংলাদেশি ভাইদের, বোনদের এখন আর খালাদের, মাসিদের এখন আর গ্রহণ করতেছে না। পাশাপাশি যারা অনুপ্রবেশকারী, অপরাধী,
তারাও বলতেছে মুসলমান বের করে দিচ্ছে নরেন্দ্র মোদী। ন্যারেটিভটা পয়দা দেখেন। যে ব্যক্তিটি ভারতের এই মুহূর্তে নোম্যান্স ল্যান্ডে বসে বলে নরেন্দ্র মোদী মুসলমানদের বাইর করে দিতেছে, তাহলে সেই মহিলাটি বা সেই পুরুষটি বাংলাদেশে এসে কি বলবে? আমাকে বুঝায় বলেন, বুঝায় বলেন। ন্যূনতম কৃতজ্ঞতা বোধ নাই বাংলাদেশের মুসলমানদের, ন্যূনতম, আর থাকবেও না, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আপনি দেখেন এদের, এরা তো পাকিস্তান যায় না, পাকিস্তান তো ভিসা ফ্রি যায় না কেন? কেন যায় না পাকিস্তানে? একজনও তো যায় না। তারপর জাহাজে গেলে আরো টাকা পয়সা খরচ কম, যায় না কেন? থাকবে ভারতে, খাবে ভারতে, গালিও দিবে ভারতকে। ব্যবসা ভারতের ডিজেল ছাড়া এই দেশের কিছু চলে না, এই দেশের চাক্কা চলে না, পেট্রোল পাম্প চলে না, গালিও তার। ভারতেও বাঙালি আছে তো, ভারতে কয়েক লাখ বাঙালি আছে যারা খুবই মানবেতর জীবন যাপন করছে পাকিস্তানে। সেটা তো ৭১ সালের। এখন এখন যায় না কেন? এখন তো সম্পর্ক ভালো, এখন তো পাকিস্তান তো এখন আব্বা হয়। তারপরে তো ওই পাকিস্তানের গীত ইয়ারা গায়, এরা তো ভারতের গীত গাইতে শুনলাম না। এমনকি যে এখন ভারতে থাকে, খায়, কাজ করে, তারাও তো ভারতের গীত গায় না। আর যারা বাংলাদেশে থাকে তো গাইবেই না। এরকম বেইমান সম্প্রদায়কে কারা জায়গা দিবে পৃথিবী? আপনি বলেন আমাকে, আপনি দিবেন? আমি বললাম তো, এইরকম ১.৫ কোটি মানুষ যদি বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে থাকতো, তাহলে বাংলাদেশের মুসলমান ওই ১.৫ কোটি হিন্দুকে হয় কনভার্টেড করে মুসলমান বানাইতো, আদারওয়াইজ নারীদের বিক্রি করে দিত, আর না হয় লাথে এদের বের করে দিত। কিসের বিজেপি আর বিএসএফ দেখতো? এই বাংলাদেশের জনগণ সালনাই কুত্তার নাম মাঙ্গা এমনিতেই প্রতিদিন ভারত দখল করতে যায়। তাহলে এরা কি করতো যদি ভারতের হিন্দুদের বাংলাদেশে ১.৫ কোটি পাইতো? কি করতো? এখন মানবতার ধ্বজাধারীরা এখন কোথায়? তারা কেন বলে না বিজেপিকে বর্ডার খুলে দিতে, যেভাবে তারা রোহিঙ্গার জন্য খুলে দিয়েছিল? তারা রোহিঙ্গাদের জন্য যুদ্ধ, সেইখানে বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, চামড়া নাই, পীর সহ, এমনকি আমাদের গণজাগরণ মঞ্চ, সবাই চলে গিয়েছিল রোহিঙ্গাদের ওয়েলকাম জানাইতে। এখন কেন ওয়েলকাম জানাইতে সীমান্তে যায় না? এখন কেন ওয়েলকাম জানাইতে বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা ভারতে রয়েছে তাদেরকে কেন ওয়েলকাম জানায় না? সরকার কেন তাদের বাধা দিচ্ছে? কেন বাংলাদেশের কোর্টে কেউ মামলা করে না যে আমার বাংলাদেশি নাগরিককে ঢুকতে দাও? অথচ তারা তখন কোর্টে গিয়েছিল রোহিঙ্গাদের যেন বাংলাদেশে জায়গা দেয়। এরকম প্রতারক, মিথ্যুক, ধোঁকাবাজ কোনো সম্প্রদায় এবং কোনো সরকার থাকতে পারে? এটা বাংলাদেশেই কেবল সম্ভব, মুসলমানদের পক্ষেই সম্ভব, বাংলাদেশ সরকারের পক্ষেই সম্ভব। এখন বাংলাদেশের কলামিস্টরা কোথায়? বরেণ্য সাংবাদিক নাই, কেউ এখন নাই, কেউ নাই। এই বাংলাদেশের আমাদের প্রখ্যাত প্রিয় কবি, মহান কবি নির্মলেন্দু গুণ বলেছিলেন, প্রয়োজন রোহিঙ্গাদের জন্য আমি আরেকবার মুক্তিযুদ্ধ করব। কয়েকদিন আগে আবার পোস্ট দিয়েছে, হিন্দুদের কি করলে তোমরা থাকতে দিবা বাবা, একটু বলো। গুন্দার এইবার একটু আকল হয়েছে আর কি। তো এখন গুন্দাদের বাদ দিলাম, হিন্দুর কথা। বাইতুল মোকাররমের খতিব কেন এখন বলে না ওই ব্রাহ্মণবাড়িয়া কি যেন আরেক, কোন যেন একটা আছে কি, হানজালা নাকি হারামজালা আছে, এক মহান এমপি, মহান পীরের বংশধর, তারা কেন এখন বলে না হে বাংলাদেশ সরকার? সে তো নিজে এমপি, বলবে আমি এমপি, আসো কসবা দিয়ে চলে আসো, রাজশাহীতে চলে আসো বাংলাদেশি মুসলমান। কেন এখন বলে না? কেন এখন হাটাজারি মাদ্রাসা থেকে চিৎকার চেঁচামেচি উঠে না যে আমার বাংলাদেশের মুসলমানকে কেন তুমি সীমান্তে আটকে রাখছো, হিন্দুস্তানের সেই গরুর মুতখোরের দেশের মধ্যে যাইতে দিছো তুমি? কেন এখন প্রতিবাদ উঠে না? আমি এই প্রশ্নটা আপনার মাধ্যমে রেখে দিলাম, দর্শক এটা বিবেচনা করে। আমি জানি এরপরও আমার এই গালি দিবে। ঠিক ওই যে যেমন ওই যে মহিলাটা দেখলেন, ডিমের হালি আর ৩টায় বেছে ৫টায় বেছে না। এখন কেউ বলতে পারে মহিলাটি সরল, সরল মহিলা বুঝি সাতক্ষীরা থেকে বুঝি কেরালায় যায়? সরল মহিলা বুঝি এটা বলে নরেন্দ্র মোদী আমাদের বাইর করে দিতেছে? একবারও কিন্তু বলে নাই ভারত সরকার, বলছে নরেন্দ্র মোদী মুসলমানদের বাইর করে দিতেছে। মনে হয় দেশটা তার বাপের। মুসলমানেরা পাকিস্তান নিয়েছে, তারপরও স্বাদ মিটে নাই, ভারতেই থাকতে হবে, ভারতে খাওয়া, ভারতের গালি দিতে হবে। আপনার মনে থাকার কথা ৪৭-এ ভারতের মুসলমানেরা পাকিস্তান যায় নাই, অথচ ইউপির মুসলমানেরা ভারতের সেই ৪৭-এর, মানে ভারতবর্ষের ইউপির মুসলমান পাকিস্তান চেয়েছিল, হায়দ্রাবাদের মুসলমান পাকিস্তান চেয়েছিল, কলকাতার মুসলমান পাকিস্তান চেয়েছিল। তারা কিন্তু যায় নাই, পাকিস্তানে যায় নাই, ভারতেই ছিল। ইভেন ২-৪ জন যারা গিয়েছিল পাকিস্তানে, তারাও মুসলমানরা ফিরে এসেছে। পাকিস্তান তাদের সাথে হাত মে লোটা মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, হাত মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। সেই সাধের পাকিস্তানে কিন্তু ভারতের মুসলমানরা যায় নাই, বরং বেলুচরাম পাকিস্তান চায় নাই, বরং যারা পেশোয়ারে থাকে তারা চায় নাই। কিছু মুষ্টিমেয় মানুষ, সিন্ধের কিছু মানুষ পাকিস্তান চেয়েছিল, খোদ পাঞ্জাবের মুসলমানেরা পাকিস্তান চায় নাই।
সেই সব ভারতের মুসলমানরা চেয়েছিল তারা ভারতেই আছে। আবার যে বাংলাদেশের মুসলমান যারা সারা দিন মানে মানে ভারত এবং হিন্দুকে গালি না দিলে যাদের ইমান পুক্ত হয় না, ডান হোক বাম হোক আর হিন্দু হোক আর মুসলমান হোক আর যাই হোক, নামাজ পড়ুক আর না পড়ুক, ভারত এবং হিন্দুকে গালি না দিলে যাদের ইমান পুক্ত হয় না, তারা কেন ভারতে গিয়ে থাকে? কেন ভারতে গিয়ে থাকে? আর আমাদের গালি গালি দেয় আমরা নাকি ভারতের দালাল, আমরা ভারতে গিয়ে থাকি। আরে ভাই, আমরা নয় ভারতের দালাল, আমরা ভারতে থাকবো। তোমরা কেন আসো ভাই? তোমরা ভারতের দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা যারা স্লোগান দেয়, তারা কেন এদের ফিরিয়ে নিয়ে যায় না? এত বেহায়া কেন বাংলাদেশের মুসলমান? এত বেহায়া কেন বাংলাদেশের বিএনপি? এত বেহায়া কেন বাংলাদেশের জামাত? এত বেহায়া কেন বাংলাদেশের হেফাজত? এত বেহায়া কেন সামরা নাইপির? এত বেহায়া কেন হাটাজারি মাদ্রাসা ছাত্র? তারা তাদের লোকজন কেন ফিরিয়ে নিয়ে যায় না? কেন ভারত এখনো রেখে দিয়েছে নোম্যান্স ল্যান্ডে, তাও আবার মানবেতর জীবনযাপনের কথা বলতেছেন? এর জন্য দায়ী তো বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মুসলমান। ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে তাদের জেলে না পুরে, তাদের ডিটেনশন ক্যাম্পে না রেখে আসার সুযোগ দিতেছে। মানে আপনি বললেন যে সরকার কি বর্তমান মুসলিকা সরকার কি ফ্যাসিবাদী কায়দায় আচরণ করতেছে কিনা? এই সরকার তো ফ্যাসিবাদী। এই সরকার ফ্যাসিবাদী না মানে জয় বাংলা স্লোগান দিলে মানুষকে মেরে ফেলে। কারো বাপ যদি আওয়ামী লীগ করে তার সন্তানকে ধরে নিয়ে যায়, কারো সন্তান যদি আওয়ামী লীগ করে মাকে মেরে ফেলে, এটা ফ্যাসিবাদী সরকার না? যেখানে আওয়ামী লীগের মতো বড় একটি দল নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, জামাত সিদ্ধ, এটা ফ্যাসিবাদী দল না? আপনার সন্দেহ আছে কি এটা ফ্যাসিবাদী দল নয়? তো এরা তো ফ্যাসিবাদী আচরণ করবেই। যারা মনে করে যে স্বাধীনতা বিরোধী দল রাজনীতি করতে পারবে আর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, তারা তো ফ্যাসিবাদী। এই বাংলাদেশে যে মব ভায়োলেন্স চলতেছে, যে ভায়োলেন্স চলতেছে, এগুলো তো ফ্যাসিবাদী চরিত্র। তারা কি বিরোধী দলকে সহ্য করতে পারে? অবশ্য তারে জামাতের নেতা কুলাঙ্গার বললে দোষ নাই, এই সরকারের কুলাঙ্গার সরকার বললে দোষ নাই। তারে দুইজনের পার্টির দলের একজন তারেক রহমানকে কুলাঙ্গার বললেও তারা কিছু বলে না। এই দেশের সরকারের প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বললে সমস্যা নাই যদি আপনি স্বাধীনতা বিরোধী হন। এই দেশের জামাত যদি আপনাকে কুলাঙ্গার বলে কোনো সমস্যা নাই, কারণ তারা জামাত। কিন্তু জয় বাংলা স্লোগান দিলে আপনার সমস্যা, বঙ্গবন্ধুর নাম নিলে সমস্যা। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সবার বাড়ি টয়লেট বানাইতে চাইতেছেন, এই দল কি ফ্যাসিবাদী নয়? এখনো কি সন্দেহ আছে আপনার এই দল ফ্যাসিবাদী না? যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় একটি দলকে নিষিদ্ধ করে তারা ইলেকশন করেছে, বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে তারা ইলেকশন করেছে, এই দল কি ফ্যাসিবাদী নয়? যারা বলেছে যারা আওয়ামী লীগ করে তাদের স্বতন্ত্র ইলেকশন করতে দেবে না, এই দল কি, এই সরকার কি, যারা এখন সেই ব্যক্তিগুলোই এখন সরকার গঠন করেছে, তারা কি ফ্যাসিবাদী নয়? কোনো সন্দেহ আছে কি? তো তারা তাইবুর রহমানকে নজরদারিতে রাখবেই, পুরো বাংলাদেশটাকেই তারা নজরদারিতে রেখেছে। তারা আওয়ামী লীগের নেতাদের আসাদুজ্জামান রিপন বলেছেন, ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনি আরেক ডক্টরেট, তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর টয়লেট বানিয়ে ফেলবেন, তিনি বলেছেন। তো এই ধরনের কথাবার্তা কখন মানুষের মুখ থেকে বের হয়? যখন একটি সরকার বা সরকারের নেতারা যখন ফ্যাসিবাদী হয়ে যায়, তখনই তো এই আচরণগুলো করে। ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ শামীম ওসমান, এমনকি এই সেলিনা হায়াত আইভি, তারও বক্তব্যকে বলা হয়েছিল স্বৈরাচারী বক্তব্য। আমরা দেখেছি সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে বাংলাদেশের তৎকালীন বিরোধী দল, সংখ্যায় কম ছিল, তারা প্রতিবাদ করতো, কলাম লিখতো। এখন তারা কোথায়? এই দেশটা তখন পুরো পুরো মিডিয়া তাদের দখলে, আদালত তাদের দখলে, বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য তাদের দখলে, সংসদ তাদের দখলে এককভাবে, এবং তারা কোনো বিরোধিতা মানবে না। এখন যারা আছে তো বিরোধী দল নয়, জামাত তো বিরোধী দল নয়। তাহলে বিরোধী দল যদি হতো জামাত, তাহলে তারেক রহমানকে কুলাঙ্গার বলে, তার দলকে কুলাঙ্গার বলে, সরকারকে কুলাঙ্গার বলে তারা টিকে থাকে কিভাবে? যেখানে আপনি তারেক রহমানের সমালোচনা করার সাথে সাথে আপনি জেলে চলে যান, জয় বাংলার লোকের পক্ষে হলে, মুক্তিযুদ্ধের পক্ষের হলে, আওয়ামী লীগের পক্ষে হলে। সেলিনা হায়াত আইভিকে তো তারা মার্কিংয়ে রাখবেই। তারা তো আসলে ওটা ট্র্যাপ পেতেছে, কারা কারা আসে তাদেরকে ধরবে। তারা রুই মাছটাকে ছেড়ে দিয়েছে, চেলা ঢেলা মলা, তারপর দারকিনা, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, এগুলোকে ধরবে। এই জন্যই তো সেলিনা তো আইভিকে ছেড়েছেন, এই আইভি আপাকে ছেড়েছেন তারা। আপনি কি মনে করেছেন তারা ভালোর জন্য ছেড়েছে? কারণ শয়তান যখন কোনো ভালো কাজ করে, ধরে নেবেন তার পিছনে আর একটা মহা শয়তানি রয়েছে, তার জন্যই সেলিনা হায়াত আইভিকে ছাড়া হয়েছে। ওটা আমরা বুঝি, এটা বোঝার মতো যোগ্যতা আমাদের আছে।
এটা আওয়ামী লীগও বুঝে। যারা রাজনীতি সরে কখ বুঝে তারা জানে। তারা তো থাকবেই, কারণ তারা তো আসলেই ভয় পায়। তো যারা ভয় পায় কারা? ভয় পায় ২ টা। একটা হলো হয় দুর্বল, নাহলে ফ্যাসিবাদী। ২ টোর মধ্যে একটা অথবা ২ টাই। দুর্বলই তো ফ্যাসিবাদ হয়ে ওঠে। যার ভরসা আছে জনগণের প্রতি, যার ভরসা থাকে জনগণের প্রতি, সে তো ফ্যাসিবাদী হবে না। এদের তো ফ্যাসিবাদী হতেই হবে। এদের তো তার জন্য শুধু তাই না। আপনি দেখেন সেনাবাহিনী এখনো মাঠে। তার মানে কি? তারা তো ফ্যাসিবাদী। গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোদিন সেনাবাহিনী থাকে শুনছেন আপনি কোনোদিন? ইমার্জেন্সি কারণে কোনো কারণে কিছুদিনের জন্য থাকে। জেনারেল এরশাদ ছিল সামরিক শাসক, সে রাখতে পারে। তারেক রহমান তাহলে কি সামরিক শাসক? নাকি সামরিক শাসকের সরকার এই তারেক রহমানের সরকার? কোনটা? প্রশ্ন আসে। কোন আক্কেলে বাংলাদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, প্রফেসর এরা কথা বলে না? কোন আক্কেলে বাংলাদেশের রাজনীতিবিদেরা একটি টু শব্দটি করে না? আজকে ধরেন এখন আওয়ামী লীগ ক্ষমতায়। আর আওয়ামী লীগ ১৮ মাস সেনাবাহিনী যদি দেশ চালাইতো, এতক্ষণ মসজিদের মিম্বর গরম হয়ে যেত। এতক্ষণ পল্টন ময়দানে বামপন্থীরা গরম করে ফেলত। এতক্ষণ কলামের পর কলাম প্রসব করত। এতক্ষণ টকশোর উপর টকশো হইতো। কই কাউকে তো বলি না একবার বলতে। আপনি কি কোনো টিভি চ্যানেলে বলতে শুনেছেন কোনো বিএনপি নেতাকে, জামাত নেতাকে, হেফাজত নেতাকে বলতে শুনেছেন? বা কোনো এমপিকে, বাবি পোল্লাদের বলতে শুনেছেন যে সেনাবাহিনী কেন মাঠে? তো এরা তো ফ্যাসিস্ট। এরা শুধু ফ্যাসিস্ট না, এরা আল্ট্রা ফ্যাসিস্ট। শুধু ফ্যাসিস্ট হলে তো একটা বাংলাদেশের তো মানুষজন এমনি মানসিকভাবে ফ্যাসিস্ট। এরা হচ্ছে আল্ট্রা ফ্যাসিস্ট। তার জন্য তারা আইবি রহমানের ওইখানে পাহারা বসিয়েছে এবং আরো পাহারা বসাবে। কোনো সন্দেহ নেই। ধরপাকড় করবে। আইবি আমি বললাম তো, ছোট মাছ দিয়ে বড় মাছ ধরে না? মানে আপনি পাঠা দিয়ে, পাঠা পাঠিয়ে বা ছোট, ছোট হরিণ দিয়ে আপনি সিংহ, বাঘ ধরবেন। এইখানে উল্টা হয়েছে। সিংহকে রাখা হয়েছে ভেড়া, পাঠা, ঘোড়া এদের ধরার জন্য, এদের খাওয়ার জন্য। এগুলো আমরা বুঝি। জি, সমস্ত বাটপার যারা এই যে পেয়ারা পাকিস্তানি, ওরা তো মনে করে যে বাংলাদেশে এরা গনিমতের মাল তো, তাই না? এরা এরা এদের এদের গনিমতের মাল বানায় ফেলছে বাংলাদেশের এই বাংলাদেশের হিন্দুদের। এরা এটাই মনে করে তো। এরা তো আর বাংলাদেশের নাগরিক মনে করে না। ওটা মানি লন্ডারিং হয় না? ওটা মানি লন্ডারিং। বাংলাদেশে মানি লন্ডারিং আর কোথাও হয় না? তার জমি সে বিক্রি একটা মানুষ কখন দেশ ত্যাগ করে? একটা মানুষ কখন দেশ ত্যাগ করে? এই আমি বললাম তো যে বাংলাদেশের পেয়ারা পাকিস্তানি মুসলমান যারা, বিশেষ করে যারা মগা মৌদুদির উম্মত, কারণ বাংলাদেশে মোহাম্মদের উম্মত কম আছে, বেশিরভাগ হলো মগা মৌদুদির উম্মত। এই মগা মৌদুদির উম্মত ছাড়াই বক্তব্য দিতে পারে যারা বিক্রি করে দেশে চলে গেছে, যাবেন না তো কি করবে? আপনারা মানে এরা চাইতেছে এদের কাছে সব মাগনা জমি জমা বিক্রি করে টাকাটা এর কাছে দিয়ে যায়, তাই না? মানে হিন্দুদের মা ও বোন, খালা, ভাগ্নি তো দখলে নিবেই। এই জন্যই কিন্তু আমি বলেছি যে বাংলাদেশের হিন্দুদের বাংলাদেশের মুসলমানেরা খালি পায়ে খালি পেটে পাঠিয়ে দেবে, রোড টু যশোর ধরাবে। এমনি তো বলি নাই, এটা হলো মাইন্ড সেট আপ। ওইটা মানি লন্ডারিং হয় না? ওরে বাবা রে বাবা! বাংলাদেশের সকল মানি লন্ডারিং এর কাজ যে জামাতারা করে এটা জানে এই লোক? মানি লন্ডারিং কাজটা কারা করে? ওটা তো মুসলমানেরাই করে। ওইটা মানি লন্ডারিং হয়। মানি লন্ডারিং এর ১৫০ টাকা কি সোনার চান? টাকা বেশি না। তার যে একটা দেশ ছেড়ে যাওয়ার যে কি বেদনা সেটা সে বুঝে। এদের উস্তাদে বের করে দেন তাহলে বুঝতে পারবে। দেশ যে কেউ ছাড়তে চায় না তার প্রমাণ হইল ভারতে যে যারা পাকিস্তান চেয়েছিল তারাও কিন্তু পাকিস্তান অঞ্চলে যায় নাই। তারা ভারতেই ছিল। এটা তো উনি জানেন না। আর দেশ কি কেউ সহজে আচ্ছা বাংলাদেশের মুসলমানদের যদি এরকম ২য় শ্রেণীর সিটিজেন রাখে আর তাদেরকেও গালাগালাজ করে সারাদিন, আপনি দেখেন না ভারত থেকে মুসলমানরা আসতেছে, অনুপ্রবেশকারী বের করে দেয়। তাদের কত লম্বা, লম্বা কথা। তো এরা তো এরকম করবেই। এরা তো বাংলাদেশের হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের তো মানুষই মনে করে না। এদের তো এটাই শিখাইছে। এদের তো নাগরিকই মনে করে না। সেইজন্য এই কথা বলে। আমি তো দোয়া করতেছি যে বাংলাদেশ থেকে হিন্দুরা চলে যাক। এদের সম্পত্তি নিয়ে চলে যাক। তারপরে হাউ মেনি পেড়িতে হাউ মেনি রাইস মুসলমানরা বুঝবে। তারপরে বুঝবে খেলাটা। এই দেশ সুদান হয়ে যাবে। যেদিন বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হবে, এই বাংলাদেশ ইথিওপিয়া হয়ে যাবে। যেদিন বাংলাদেশ হিন্দু সংখ্যালঘু শূন্য হয়ে যাবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শূন্য হয়ে যাবে, বাংলাদেশ উগান্ডা হয়ে যাবে। এই বাংলাদেশ যেদিন সংখ্যালঘু শূন্য হয়ে যাবে, বাংলাদেশের মানুষ মসজিদে মেশিন গান দিয়ে পাহারা দিয়ে বসায় রাখতে হবে। কারণ নিজেরাই মারামারি করবে। নিশ্চিত থাকেন। এরা অপরাধও করবে। দেখেন চোরি পে চোরি ফের বেশি না চোরি। তার দেশের নাগরিক চলে যাচ্ছে। এই ব্যাপারে তার কোনো সে নাই। সে তার জমি বিক্রি করে টাকা নিয়ে গেছে, দোষ হয়ে গেছে। কিন্তু ভারত থেকে যে কামাই করে ১.৫ কোটি মানুষ বাংলাদেশে বাড়াইতেছে এটা নিয়ে কথা বলে না। বাংলাদেশ নাগরিক তারা কিন্তু অবৈধ। আর বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা থাকে,
বাংলাদেশে যে সমস্ত খ্রিস্টানরা থাকে, বৌদ্ধরা থাকে, তারা তো অসহায় শরীফ হয়ে ভাই, একজন জানতে চাইছে ভারতীয় 26 লাখকে ফেরত দেয় না কেন বাংলাদেশ? হ্যাঁ, ওরা এটা তো আমার 26 কথা। লাখ ফেরত চায়। এটা তো বড় কথা। আসিফ নজরুল এখন কোথায়? আবার এই কথা আবার রিপিটও করে। ওই যে এই কথা কে যেন আজকে রিপিট করছে আরেক বদমাইশ। ও সাংঘাতিক মাহমুদুর রহমান, ওই চামারের দেশের একটা সাংবাদিক আছে না? কি যেন নাম, ফাহমুদুর রহমান পালায় গেছিল, তুরস্কে আসছে। সেও নাকি ওটা আবার আজকে রিপিট করছে। তারপর ধন খেলাপ মঞ্চ নাকি পিন খেলাপ মঞ্চ, নাকি ইনকেলাব মঞ্চ, নাকি পাখি লাভ মঞ্চ, তারা বলতেছে 26 লাখ ভারতে ফেরত নাও। তো ফেরত দে, তোর বান্ধে রাখছে এরা। তুই ফেরত দে। ভারত কি বলছে আমার 26 লক্ষ তুমি ফেরত দিও না? ভারত কি বলছে? দে দে, ফেরত দিয়ে দেখ। ফেরত দে না তোরে। ভারতের একটা মানুষ খুঁজে বের করতে পারবে কেউ যে বাংলাদেশে এসে কারো বাড়িতে কাজের মেয়ে হিসেবে চাকরি করতেছে বা দিনমজুর হিসেবে কাজ করতেছে? বাংলাদেশের কোটি কোটি 1.5 কোটি মানুষ ভারতে গিয়ে কাজের বেটি, কাজের বুয়া হিসেবে কাজ করতেছে। বাংলাদেশের কোন ব্রথেলে ভারতের নারী পাওয়া যায়? ভারতের ব্রথেলে বাংলাদেশের নারী পাচার করে নিয়ে যায়। কারা সহযোগিতা করে? বাংলাদেশের মুসলমান। এত লজ্জাও নাই আসলে। আর কত বড় বদমাইশ হলে বলে যে যে জমি বিক্রি করে গেছে, তাদের মানি লন্ডারিং হয়েছে। ওরে বাবা রে বাবা! তার মানে জমি জমা সব মুসলমান, এই যে 1.5 কোটি হিন্দু আছে, তাদের বাড়িঘর জমি জমা সব এদের দিয়ে চলে যাক। আমি তো দোয়া করতেছি বাংলাদেশের হিন্দুরা জমি জমা বেচে ব্যবসা বাণিজ্য গোটায় এরা চলে যাক ভারতে বা অন্য দেশে চলে যাক। তারপরে বাংলাদেশের কি হয় সেটা একটু দেখতাম, একটু দেখে যেতে পারতাম। এটা খুব শখ আমার। এটা দেখে যেতে পারে, এটা ঘটবেই। আর বাংলাদেশের হিন্দুরা তো আসলে ঐক্যবদ্ধ না, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশের হিন্দুরা ভীতু। কিসের বাংলাদেশের কথা বলবো? খোদ ভারতের হিন্দুরা ভীতু এবং তারা উদাসীন এবং নিজেদের মধ্যে ঐক্য নাই। এরা শত্রু বন্ধু চিনে না, আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ যেমন দেখবেন, শত্রুকে দেখবেন, জামাতারে দেখবেন ব্যবসা দিবে। আমার এলাকায় এক লোক আছে আওয়ামী লীগ করতো, জামাতের সাথে তার ব্যবসা। এখন কিন্তু তার সবকিছু দখল করে নিছে। জামাত কিন্তু ভুল করে নাই, শত্রু চিনতে জামাত ভুল করে নাই। এই আওয়ামী লীগ আর হিন্দুরা, যারা হিন্দু সম্প্রদায়ের এবং আওয়ামী লীগ করে, এরা বন্ধু শত্রু চিনে না। এটা হলো সমস্যা। যাই হোক, তাও আওয়ামী লীগের সাহস আছে, এদিকে সুবিধা, তারা রিটার্ন করবে, এটা সমস্যা না। তারা ভুল করে, খেসারত দেয়, আবার রিটার্ন করে। কিন্তু বাংলাদেশের হিন্দুরা, ইভেন ভারতের হিন্দুরা, আমি দুঃখিত এই কথাটা বলতে, বিশেষ করে বাংলাদেশের হিন্দুরা তো নিজেরা নিজে দেখবেন যে মন্দির কমিটি নিয়ে সারাদিন কাইজে ঝগড়া। মন্দির কমিটি নিয়ে, একেবারে মন্দির কমিটি নিয়ে কেউ কারো দেখতে পারে না। কিন্তু এদের যে অস্তিত্বই নাই, সেই চিন্তা, রাজনৈতিক অধিকার ছাড়া আপনার কোনো অধিকার প্রতিষ্ঠিত হবে না। যতক্ষণ আপনি রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত না হয়, আপনি তৃতীয় শ্রেণীর নাগরিক, দ্বিতীয় শ্রেণীও নয়। বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার নাই। তারা দেখেন গণিমতের মাল হয়ে গেছে। খোদ মুসলমান, আওয়ামী লীগ যারা করে মুসলমান না, তাদের বোনকে ধর্ষণ করতেছে, মাকে ধর্ষণ করতেছে, ভাগ্নিকে বাস্তিকে ধর্ষণ করতেছে, তাদের ব্যবসা বাণিজ্য দখল করে ফেলেছে, তাদের দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী নাগরিক বানিয়ে ফেলছে এই আওয়ামী লীগের মুসলমানদেরকেই। আর সে জায়গায় হিন্দুদের বুঝি জায়গা দিবে এরা। কিন্তু হিন্দুরা ঐক্যবদ্ধ নয়। আওয়ামী লীগ তো ফিরবে। আওয়ামী লীগ প্রতিবাদ প্রতিরোধ করে ওই ওয়াকার মোয়াকারকে উষ্টায়া, জামাতকে উষ্টায়া আওয়ামী লীগ তো পাওয়ারে আসবেই। কিন্তু বাংলাদেশের হিন্দু যারা, তারা মনে করে যে আমার বাড়িটা এইখানে, আমার ব্যবসা, আমার চাকরি। কিন্তু তারা চিন্তাই করতেছে না, তার আজ হোক কাল হোক চলে যেতে হবে। এবং খালি পেটে খালি পায়ে। কত সতর্ক করি, এরা ঐক্যবদ্ধ হয় না, হবেও না। কারণ এরা আত্মকেন্দ্রিক। এরা চিন্তা করে আমার ব্যবসাটা ভালো আছে কিনা, আমার যতই মালনে বাচ্চা বলে গালি দেখ, আমার মা ও বোন খালার গায়ে যতই মুসলমান হাত দেখ, আমি টিকে আছি কিনা। এই বাংলাদেশের হিন্দুরা এইভাবে চিন্তা করে। আবার কেউ কেউ বলে আমি তো দেশপ্রেমিক, আমি দেশ ছাড়বো কেন? ছাড়বা মানে তোমার ছাড়াইতে বাধ্য করবো, বাধ্য করবে। 1947 সালে বাংলা এই অঞ্চলে কতগুলো হিন্দু ছিল, 1971 কতগুলো হিন্দু ছিল, এখন কতজন আছে? তারপরেও যদি আকল না হয়, কি মানে কোনো যেভাবে চলতেছে, যে সিস্টেমে, এভাবে সিস্টেমে চললে আমার হিসেবে আগামী 15 বছর পরে বা 20 বছর পরে একটা হিন্দু এমনিই পাওয়া যাবে না। মানে এমনিই পাওয়া যাবে না, নাই হয়ে যাবে। আর সেই জায়গায় যখন প্রেশার দিবে, তখন কি হবে? হিন্দুদের উপরে তো স্টিম রোলার চালাবে, আপনি নিশ্চিত থাকেন। আজ হোক কাল হোক, এই বাংলাদেশে হিন্দুদের উপরে স্টিম রোলার চালাবে, তাদের চলে যেতে বাধ্য করবে। এরা চাচ্ছে এই জমি জমা টাকা পয়সা এগুলো রেখে খালি পেটে খালি পায়ে চলে যাক। এটাই তারা প্ল্যান করছে, অথবা তারা কনভার্ট হয়ে মুসলমান হয়ে যাক। এখন যদি এই দেশের কেউ কনভার্ট হয়ে মুসলমান হয়ে যায়, খালি পেটে চলে যায়, কাউকে তো ঠেকায় রাখতে পারবে না। আপনি তো আপনি তো তাকে রক্ষা করতে পারবেন, যাকে ধরেন আমাকে আমাকে ভূঁইয়া সাহেব পিটাইতে আইছে। আমি বললাম বাঁচাও, বাঁচাও, আপনি আমার রক্ষা করতে পারবেন। কিন্তু আমি যদি আমার মাথায় বাড়ি দিই, আপনি আমার রক্ষা করতে পারবেন? বাংলাদেশের হিন্দুরা এলো তাই। এদের আপনি রক্ষা করতে পারবেন না। এমনি তো রক্ষা হইতে দিবে না বাংলাদেশের মুসলমান। পাশাপাশি তারা রক্ষা হইতে চায়ও না। এটা হলো সমস্যা। যেমন ধরেন রোহিঙ্গার মুসলমানদের যদি আপনি বলেন,
তোমাদের অস্ত্র দিলাম, ট্রেনিং দিলাম, যাও বার্মা দখল করো, তোমার দেশ তুমি তোমার ভূমিতে যাও। সে যাবে না। বাংলাদেশের হিন্দুদের ল্যাম এক্সকিউজের অভাব নাই। ইভেন আপনি যদি তারা সুযোগও দেন, আমার সাথে অনেকের কথা হয়, বলো ওইখানে যাই কি করব, মানে সর্বশেষ প্রশ্ন কি করে জানেন, ভারতে যাই কি করব। আচ্ছা ভারতে যাই কিন্তু বাংলাদেশেই থাকো, যাওয়া কিন্তু ভারতে পরে ঠিকই যাওয়া, কিন্তু খালি পেটে খালি হাতে যাইতে হবে, খালি পায়ে, মানে খালি পেটে ক্ষুধার্থ, খালি পায়ে, স্যান্ডেল থাকবে না, দৌড়ে আসতে হবে, চলে আসতে হবে, খালি গায়েও চলে আসতে হতে পারে 2-4 জনকে, চলে আসতে হবে ভারতে। তখন কি করবা? মানে এখন আপনার সব আছে, আপনি কিছু করতে পারবেন না, যখন কিছুই থাকবে না তখন কেমনে কি করবেন? বিষয়টা হলো এই। তবে আমাদের দেশে যা চলতেছে এটা ভালো না। আর সেটা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, সাম্প্রদায়িক বিরোধের কথা বলেন, যেভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেছে, এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কিছুই নাই। দেশের হিন্দুরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর সিটিজেন, দ্বিতীয় না তৃতীয় শ্রেণীর সিটিজেন হয়ে আছে তারা। এখন এরা যদি মনে করে ভালো থাকবে, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এরা ঐক্যবদ্ধ নয়। আপনি দেখবেন ওই কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রড একটা বানাইছে, আবার এদিকে পারমাণবিক কি গোবিন্দ পারমাণবিক একটা বানাইছে, আবার কৃষ্ণনন্দী জামাতে ইসলামের মার্কায় নিয়ে আসলে কৃষ্ণনন্দী নিজেও কিন্তু জামাতের ভোট দেয় না, ঠিক আছে, নিজেও কিন্তু সে যে এমপি প্রার্থী নিজেও তারা ভোট দেয় না, আপনি নিশ্চিত থাকেন। আমি কিন্তু এটা আবার জানি যে বাংলাদেশের কোনো হিন্দু জামাতকে ভোট দিবে না, এটা আমি জানি, কিন্তু তারা প্রকাশ্যে আসতে পারে না, ভয় পায়। একজন কি লেখছেন যে ফরিদ ভারতের হিন্দু না, হিন্দু বাঙালি সবচেয়ে ধর্মীয়ভাবে উদাসীন, 34 বছর বাম শাসন, কমে কিছুটা করে। হ্যাঁ, অন্য বিষয়টা অন্য বিতর্ক, কলকাতা নিয়ে আর বিতর্ক করতে চাই না এখন। সেটা হলো যে আপনি যে শিরোনাম দিয়েছেন বাংলাদেশ ভারত সীমান্তে চলছে চোর পুলিশ খেলা, এটা বাংলাদেশের জন্য বিপজ্জনক, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক। বাংলাদেশে যারা এখন ক্ষমতা আছে তারা এটা গুরুত্ব দিতেছে না। আসসালামু আলাইকুম। ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে যেইভাবে জট লাগা শুরু হয়েছে এবং যেভাবে চারদিক থেকে কচলানো শুরু হয়েছে, তাতে করে আমার মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে রিসেন্টলি এই হাদি হত্যার মূল কারণ কোনো না কোনো একটা এন্ড থেকে ফুস করে বের হবে। মানে এর আগে যতগুলো দায় চাপানোর চেষ্টা হয়েছে, কখনো মির্জা আব্বাসের উপরে, কখনো আওয়ামী লীগের উপরে, কখনো ইন্ডিয়ার উপরে, এগুলোর বাদ দিয়ে ভেতরে কি আছে এবং ইনকিলাব মঞ্চের কার কি ভূমিকা, সেগুলা নিয়ে একটা রহস্য উদ্ঘাটনের গন্ধ আমি কোথায় যেন টের পাচ্ছি যে কোনো না কোনো একদিকে বেরোয়। কারণ এখন প্যাচটা লেগে গিয়েছে তাদের নিজেদের ভেতরে। ইনকিলাব মঞ্চ এবং হাদির পরিবার, এই দুই অংশের মধ্যে এখন টানাটানি লেগেছে। এর মধ্যে থেকে সত্যটা কারো কেউ না কেউ জানে, হয় জাবের জানে, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, আনালে ওসমান হাদির পরিবার, তার ভাই হোক বোন হোক তার স্ত্রী জেনে গেছে যে ঘটনাটা কোথা থেকে হয়েছে। শুধুমাত্র নিজেদের মধ্যে নামটা ফ্লাশ হয়ে যাবে বলে তারা মুখ খুলছে না, পুরোপুরি ছেড়ে কাটছে না। আপনারা খেয়াল করে দেখেন হাদির নিয়ে হত্যা নিয়ে কে কথা বলছে না, তার ভাই ভাই ওই যে লন্ডনে যে বাংলাদেশ সরকারের থেকে পুরস্কৃত হয়ে গেল। অনেকে বলেন যে হাদি হত্যা যেন মুখ না খুলে এই মুখ বন্ধ করার জন্য হাদির ভাইকে পুরস্কার দিয়ে তাকে লন্ডনে বাংলাদেশের বাংলাদেশ হাই কমিশনে দ্বিতীয় সচিব হিসেবে, সেকেন্ড সেক্রেটারি হিসেবে তাকে ওখানে পদ দেওয়া হয়েছে। ওখানে যাওয়ার পর থেকেই এই ভদ্রলোক নানান হুমকি দিচ্ছে, বারবার মুখ খুলে বলেছে যে ইনকিলাব মঞ্চের কয়েকজনের মুখ দেখানোর উপায় থাকবে না, ইনকিলাব মঞ্চের লোকজন ফেঁসে যেতে পারে, এরকম বলে ফেসবুক পোস্ট দিয়েছে। তারপরে সে এসে আরো ঝেড়ে কেসে বলেছে যে ইনকিলাব মঞ্চের কেউ না কেউ এটার সঙ্গে দায়ী এবং জামাতের আমিরের একজন এপিএস দায়ী, যেটা নিয়ে জামাত কিন্তু এখন পর্যন্ত কোনো টু শব্দ করে নাই। এমনকি এই কথাও বলেছে যে কয়েকজন সাবেক উপদেষ্টা, মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং বিএনপি সরকারের মন্ত্রী টন্ত্রী টাইপের লোকজন, এরা এই জিনিসটা পুরোপুরি জানতো। হাদির ভাই এই কথা বলছে, জাবের এসে আবার উল্টাপাল্টা শুরু করেছে, জাবের এসে নানান রকম কথা বলছে। আজকে দেখলাম বলছে যে হাদির এখনো নেম প্লেটটা, তার কবরে নেম প্লেটটা বসানো হয় নাই। জাবেরকে নিয়ে সন্দেহের তীর গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক বলছে জাবেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, জাবেরকে আইনের আওতায় আনা হোক, এরকম ইঙ্গিত দিচ্ছে। এবারে সে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো বাদই দিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় তো তার মতো করে আবল তাবল বলে গেছে। এবার হাদির বোন এমন একটা ক্রিটিক্যাল প্রশ্ন তুলেছে, যে প্রশ্নে জটটা যে ভেতরে লেগেছে কি পরিমাণ সেটা পরিষ্কার হয়ে যায় এবং সে মোটামুটি ইনকিলাব মঞ্চকে অভিযুক্তই করেছে। আরো একজনকে দেখলাম, আব্দুল কাদের,
ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, সে প্রশ্ন তুলেছে যে হাদির সাথে তার হত্যাকারী মাসুদ, এই মাসুদ বা ফয়সাল করিম মাসুদ, তার যোগাযোগটা কে করিয়ে দিয়েছিল। কথা উঠে যে জামাতের দিক থেকে একজন কেউ সেই যোগাযোগটা তখন করিয়ে দিয়েছিল। মাত্র কয়েকদিন আগে ওই ছেলে অস্ত্র মামলা থেকে জামিন পেয়েছিল। এই সবের মধ্যে দিয়ে এবার দুঃখিত, হাদির বোন মুখ খুলেছে। হাদির বোনের সেই বেসিক প্রশ্নটা হলো যে হাদি হত্যার মামলার বাদী জাবের কিভাবে হয়। সত্যি তো তাই, হাদির স্ত্রী রয়েছে, হাদির ভাইরা অ্যাক্টিভ ছিল, হাদির বোন অ্যাক্টিভ ছিল, কিন্তু তাদেরকে বাদ দিয়ে জাবের কেন এই হাদি হত্যা মামলার বাদী? তার খবরটা একটু ছোট্ট করে বলি আপনাদেরকে। হাদি হত্যা মামলার বাদী জাবের কেন? প্রশ্ন মাসুমা হাদির। এই মাসুমা হাদি হচ্ছে ওসমান হাদির বোন। শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার বোন মাসুদা হাদি। এছাড়াও ভাইয়ের মামলার বাদী হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরামি ও মিথ্যাচার চলছে বলে অভিযোগ করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়েছেন। পোস্টের প্রথম প্যারাটা দীর্ঘ পোস্ট, আমি প্রথম প্যারাটা শুধু আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝবেন যে ঝামেলাটা যে তাদের নিজেদের মধ্যে কোথায় গিয়ে ছড়িয়েছে। মাসুমা হাদি লিখেছেন, আমি আমার ভাইয়ের মামলার বাদী নিয়ে কিছুই বলতে চাচ্ছিলাম না, কারণ এর চেয়েও অনেক ভয়ঙ্কর ষড়যন্ত্র চালিয়েছে আমাদের পরিবারের বিরুদ্ধে। সেই বিষয়েও এখন অবধি আমি মুখ খুলিনি। মানে তার পরিবারের ভেতরে কি পরিবারকে নিয়ে কি ষড়যন্ত্র চালিয়েছে সেটা নিয়ে এখনো মুখ খুলেনি, এবারও মুখ খুলেনি। শুধু বলেছে যে তাদের পরিবারের, এবং এটাও বলেছে যে ইনকিলাব মঞ্চ ষড়যন্ত্র করেছে শুধুমাত্র আমার ভাইয়ের জন্য। আমি মুখ খুললে সবার একটাই প্রশ্ন সামনে আসবে যে আমার ভাইয়ের আশেপাশে যারা থাকে তার পরিবারকে নিয়ে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রে কিভাবে লিপ্ত হতে পারে। মানে হাদির আশেপাশে যারা থাকে তারা কিভাবে হাদির পরিবার নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। মানে হাদির আশেপাশে কারা থাকতো? এই জাবের বা ইনকিলাব মঞ্চের লোকজন, তারাই থাকতো। আচ্ছা, কিন্তু 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমার ভাইয়ের মামলার বাদী হওয়া নিয়ে যে পরিমাণ নোংরামি হচ্ছে, বাধ্য হয়ে আজকে সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার করছি। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার দিনের ঘটনা বর্ণনা করে তিনি লেখেন, আমার ভাই যেদিন গুলিবিদ্ধ হলো সেই সংবাদ শোনার মাত্র আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেই এবং সরাসরি আবার কেয়ার হাসপাতালে চলে যাই। হাসপাতালে যাওয়ার পর থেকে 1 মিনিটের জন্য আমি হাসপাতাল ছেড়ে বাসায় যাওয়া দূরের কথা, ওসমান গনিকে মানে শরীফ ওসমান হাদি ছেড়ে 1 মিনিটের জন্য আমি নিস্তলায় পর্যন্ত যাইনি। এখানে বুঝাতে চেয়েছে যে হাসপাতালে গিয়ে পুলিশ বাদীর সাইন নিয়েছে জাবেরের, আর তারা ভাই বোন সবাই মিলে প্রচন্ড ব্যস্ত ছিল হচ্ছে আপনার এই ভাইয়ের চিকিৎসা নিয়ে, ফলে তারা বাদী হতে পারে নাই। কিন্তু পুলিশ প্রশাসন তখন তাদের জন্য অপেক্ষা না করে জাবেরকে দিয়ে মামলার বাদী বানিয়েছে। একটা কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই হাদি হত্যার মানে যত কাছাকাছি চলে আসতেছে যে আসলে কে জড়িত, নামটা প্রকাশ্যে চলে আসবে, ততই যেন তাদের মধ্যে থেকে তাদের নিজেদের ভেতরে বিশৃঙ্খলা, একে অন্যের প্রতি অভিযোগ, এগুলো স্পষ্ট হয়ে উঠছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, গতকালের একটি ভিডিওতে পুলিশের বরাত দিয়ে জানিয়েছিলাম বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঈদের পর থেকে দিনে 10 নামে একটি বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। আর এই পরিকল্পনায় চিন্তিত পুলিশ ও প্রশাসন। তার একদিনের মাথায় খবর হলো 5 জুন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো বাংলাদেশের কমপক্ষে 9টি জেলায় 15টি মিছিল এবং 2টি সমাবেশ করেছে। এর মধ্যে গণমাধ্যমের অবাক করা বিষয় হলো নোয়াখালীতে ছাত্রলীগের মিছিল দেখে সরে গেল পুলিশ। গণমাধ্যমে প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী প্রায় 3000-এর বেশি কর্মী সমর্থকরা মিছিলটি বের করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে সরে যায়। ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের মিছিল দেখে পুলিশ সরে গেছে এবং তা পুলিশ স্বীকারও করছে, আবার তারপর সমাবেশও করেছে, এমন খবর দলটি নিষিদ্ধ হওয়ার পর গত 13 মাসে এই প্রথম আসলো। এর মধ্যে টানা কয়েকদিন ধরে চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীরা মিছিল করছিল। পুলিশের এক সাঁড়াশি অভিযানে এক রাতে 68 জন গ্রেপ্তার হয়েছিল। তারপরও সেখানকার নতুন শিরোনাম হলো চট্টগ্রামের শতাধিক নেতাকর্মী নিয়ে বিশ্রামাগারে নিষিদ্ধ ছাত্রলীগের সভা। মিছিল দেখে পুলিশের সরে যাওয়ার মতোই এই প্রথম এত বড় সভা করারও খবর প্রকাশিত হলো গণমাধ্যমে। প্রশ্ন হলো, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর তৎপরতা বাড়বে এমন তথ্য পুলিশ, গোয়েন্দা আর সরকারের কাছে আছে, তাহলে মিছিলে সমাগম দেখে
পুলিশ কেন সরে যেতে বাধ্য হলো? পুলিশের থানার সামনে দিয়ে মিছিল নিয়ে গেলেও কেন পুলিশের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার থাকছে না? আবার বিষয়টি আগে ভাগেই পুলিশের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছিল। প্রশ্ন হলো, এই নতুন পরিস্থিতিতে সরকার এখন কি করবে? পুলিশ, গণমাধ্যম, স্থানীয় একাধিক সূত্র মতে 5 জুন শুক্রবার ঢাকায় ও নোয়াখালী এবং যশোরে 2টি করে, চট্টগ্রামে 3টি, কুমিল্লার মুরাদনগর, কিশোরগঞ্জ, শরীয়তপুর, সিরাজগঞ্জে 1টি করে মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বছরের 12ই মে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে দলটি ও এর অঙ্গ সংগঠনগুলো বহু মিছিল করেছে বা করার চেষ্টা করেছে। এতদিন গণমাধ্যমে এসব মিছিলকে ঝটিকা মিছিল বলা হতো, কিন্তু 5ই জুন শুক্রবার নোয়াখালীর একটি মিছিল আর ঝটিকা মিছিল ছিল না, বরং মিছিলটির খবর প্রকাশিত হওয়ার পর পুলিশ পড়ে গেছে বিব্রতকর পরিস্থিতি। এই মিছিল নিয়ে খবরের শিরোনাম হলো, ছাত্রলীগের মিছিল দেখে সরে গেল পুলিশ। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নোয়াখালীর সদর উপজেলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মিছিলের শুরুতে পুলিশ বাধা দেয়, কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকলে এক পর্যায়ে পুলিশ সরে যায়। শুক্রবার 5 জুন জুমার নামাজ শেষে উপজেলার ৯৯ ইউনিয়নের বাদেরহাট বাজারে ইউনিয়নের এই মিছিল বের করা হয়। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, উপজেলার ৯৯ ইউনিয়নের বাদেরহাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এশিয়া পোস্টের খবরে বলা হয়, প্রায় ৩,০০০-এর বেশি কর্মী সমর্থকরা মিছিলটি বের করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিছিল নিয়ে অগ্রসর হয়। বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন ৯৯ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। দর্শক, নোয়াখালীতে ছাত্রলীগ শুধু বিশাল মিছিলই করেনি, করেছে সমাবেশও। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আশরাফুল করিম চৌধুরী বাবু দাবি করেন, তারা যারা রাজপথে নেমেছেন তারা অন্যায় এবং সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছেন। যতদিন পর্যন্ত শেখ হাসিনা ফিরে না আসবেন ততদিন তারা রাজপথ ছাড়বেন না বলে দাবি করেন। এ বিষয়ে সুধারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি তৌহিদুল ইসলাম বলেন, পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যা এত বেশি ছিল যে যা তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ওসি তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, আগে থেকে টের পেয়ে পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি সামনে এগিয়ে যায়। দর্শক, এতদিন আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম, পুলিশের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো যখন মিছিল করে তখন স্থানীয় লোকজনের সহায়তা পাচ্ছে। এমন পরিস্থিতিতে পুলিশের বর্তমান যে পরিস্থিতি তাতে এই মিছিল ঠেকানো সম্ভব নয়। সেটি দেখা গেল নোয়াখালীর সদর উপজেলায়, যেখানে শুধু মিছিল নয়, সমাবেশও হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় পুলিশের সরে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। বিশেষ করে গত কয়েকদিনে চট্টগ্রামের পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন, যেসব রাজনৈতিক দলের জনভিত্তি আছে তাদেরকে গ্রাসরুট লেভেলে পুলিশ দিয়ে ঠেকানো প্রায় অসম্ভব। পুলিশের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, দলটি এরই মধ্যে সমাবেশ ও সভা করার পরিকল্পনা নিয়েছে। নোয়াখালীতে মিছিল সমাবেশের আগেই দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতা কর্মীর উপস্থিতিতে মত বিনিময় সভা করেছে ছাত্রলীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সভার অনেক ছবি ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রোসাঙ্গারি এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্রামাগারে এই সভা হয়। সংগঠনের ফটিকছড়ি উপজেলার শাখা সভাটির আয়োজন করে। দৈনিক ইনকিলাবের খবরে বলা হয়েছে, বিশ্রামাগারটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের অর্থায়নে মাইজ ভান্ডারে ভক্তদের জন্য নির্মিত ও পরিচালিত। সেখানে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের ব্যানারে এই সভার আয়োজন করা হয়। সভায় উপজেলায় বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী অংশ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা বক্তব্য দিচ্ছেন। তাদের পেছনে একটি ব্যানার টাঙানো, এতে লেখা রয়েছে, উপজেলার ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা। সভায় শ্রোতাদের সারিতে সংগঠনের শতাধিক নেতা কর্মী বসেছিলেন। পুলিশ জানায়, সভার বিষয়টি জানার পর ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ, তবে এর আগেই ছাত্রলীগের নেতা কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেছেন। এই ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে থানায় একটি মামলা করেছে।
জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, সভায় যারা উপস্থিত হয়েছেন তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই কর্মসূচির ছবি ও ভিডিও সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়েচড়ে বসে এবং রাতে অভিযান চালিয়ে সভায় অংশ নেওয়া কয়েকজনকে আটক করে। চট্টগ্রামের আঞ্চলিক দৈনিকগুলোর খবরে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ ও ষোলশহর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার সকালে অনুষ্ঠিত এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী এবং ভিডিও ফুটেজ থেকে জানা যায়, আগ্রাবাদ এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বারিক বিল্ডিং রোড থেকে শুরু হয়ে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যায়। মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে আমি শিশু মৃত্যু, শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবি এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচির কথা উল্লেখ ছিল। পরে মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে পৌঁছালে অংশগ্রহণকারীরা সড়ক বিভাজকের উপর উঠে বিভিন্ন স্লোগান দেন। একই দিনে নগরের আউটার রিং রোড এলাকাতেও আরেকটি মিছিল হয়েছে। অন্যদিকে ষোলশহর এলাকায় মুরাদপুরমুখী সড়কে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদ এবং বিভিন্ন রাজবন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন ৮ নম্বর শুল্কশহর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আবুল বাশারের অনুসারীরা। এ নিয়ে চলতি মাসের ৫ দিনে চট্টগ্রাম মহানগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অন্তত ১৫টি মিছিল করেছে। পহেলা জুনের বিশাল শোডাউনের পর মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ৬৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বা সিএমপি। এদিকে রাজধানী ঢাকায় হাইকোর্টের প্রধান ফটকে ব্যানার লাগিয়ে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। এই সময় তারা হাইকোর্টের প্রধান ফটকের সামনে একটি ব্যানার লাগিয়ে দিয়ে প্রতিবাদ জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় অংশগ্রহণকারীরা হাইকোর্টের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে একটি ব্যানার প্রদর্শন করছেন। ব্যানারে লেখা ছিল প্রত্যাবর্তন 2.0 লোডিং। এদিকে লক্ষ্মীপুরের রামগতিতেও আওয়ামী লীগের পক্ষে মিছিল হয়েছে। এই ঘটনায় ছাত্রলীগ কর্মী ইয়াসিন আরাফাতকে আটক করে পুলিশ। পরে ছাত্রলীগের ১২ কর্মী সমর্থকের নামে বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশ। যশোরের বেনাপোলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা মিছিল বের করলে সন্দেহভাজন ২ জনকে আটক করেছে পুলিশ। ৫ জুন জুম্মার নামাজের আগ মুহূর্তে বেনাপোলে ১৫ থেকে ২০ জন যুবক ছাত্রলীগের ব্যানার হাতে নিয়ে মিছিল করেছে। বেনাপোলের পাশাপাশি যশোরের বাঘারপাড়া উপজেলার রুস্তমপুর এলাকায় মিছিল করেছে। পুলিশের দুটি সংস্থার ২ জন কর্মকর্তা বলছেন, দেশের কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই মিছিল বের করছে। আগের তুলনায় তাদের মিছিলের আকারও বড় হচ্ছে। পুলিশ এদের দমাতে পারছে না। প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এসব কর্মসূচি জনমনে ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আবার এতদিন দলটির কর্মসূচিতে ছিল পার্টির ব্যান তুলে নেওয়ার দাবি, কিন্তু ৫ জুন থেকে নানা সামাজিক অর্থনৈতিক ইস্যু যোগ হয়েছে। পুলিশের পক্ষ থেকে আগেই বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবেলার পরামর্শ দেওয়া হয়েছিল। নোয়াখালী ও চট্টগ্রামের পর বিষয়টি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মনে করেন এখন মাঠে সেনাবাহিনী নেই, ধীরে ধীরে তারা ব্যারাকে ফিরে যাচ্ছে। সীমান্তে পুশিন ইস্যু নিয়ে ব্যস্ত আছে বর্ডার গার্ড বাংলাদেশ। আর ২৪শে আগস্টের পর থেকে পুলিশের অবস্থা বলার মতো নেই। পুলিশ হত্যার বিচারে ইনডেমনিটি দেওয়ার বিষয়টিও মাঠ পর্যায়ে পুলিশকে মর্মাহত করেছে। সম্প্রতি গণহারে উচ্চপদস্থ পুলিশকে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতিতে বৈষম্যের জন্য পুলিশে অসন্তোষ আছে। এমন পরিস্থিতিতে পুলিশ রাজনৈতিক বিবাদ মেটানো এবং দমনপীড়ন ইস্যুতে আর যেতে চায় না। আবার বেশিরভাগ পুলিশকে প্রোটোকলে ব্যস্ত থাকতে হয়। পুলিশ কর্মকর্তারা মনে করেন সামনের দিনগুলোতে মিছিল সভা আরো বাড়লে রাজনৈতিকভাবে তার দোষ পুলিশের উপর চাপানো হবে, কিন্তু পুলিশের তাতে বেশি কিছু করার থাকবে না। এদিকে পুলিশের একটি সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি সামনের বাজেট অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদের সামনে জড়ো হতে পারে। এমন আশঙ্কা ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী
7 জুন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশন নির্বিঘ্নভাবে পরিচালনা এবং শেরে বাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 28 ও 29 প্রদত্ত ক্ষমতা বলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা বলছেন, এই ধরনের বিজ্ঞপ্তি সংসদ অধিবেশনের আগে খুব স্বাভাবিক হলেও সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ায় বিষয়টি এবার গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী